নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক কি, প্যানিক অ্যাটাক কিভাবে হয় এবং আপনারা ঘরে বসে এই প্যানিক অ্যাটাক থেকে কিভাবে বের হতে পারবেন বা রিলিফ পাবেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। বেসিক্যালি পেশেন্টদের মধ্যে যে সিমটমসগুলো দেখা যায় প্যানিক অ্যাটাকের, সেটা হঠাৎ করে শ্বাস বা ব্রিদিংয়ে প্রচণ্ড ট্রাবল হওয়া, শর্ট ব্রিথ আসা, তার সাথে সাথে মুখ শুকিয়ে যাওয়া, হার্ট প্যালপিটেশন হওয়া এবং পেশেন্টের আর একটা জিনিসও প্রচণ্ডভাবে মনে হয় যে হয়তো কিছু খারাপ আমার সাথে হতে চলেছে, হয়তো আমার ডেথ হয়ে যাবে। জেনারেলি ডেথ রিলেটেড যে থটগুলো সেগুলো প্রচণ্ডভাবে আসে। কোনো কোনো সময় দেখা যায় তাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা তাদের গাল গরম হয়ে গেছে এবং সেখান থেকে লিটারালি হিট বেরোচ্ছে। কারোর তার সাথে সাথে নসিয়েটিভ ফিলিংস হওয়া, হঠাৎ করে তাদের মনে হয় যে আমার গলার মধ্যে কিছু আটকে গেছে, আমি সেটাকে না গিলতে পারছি না আমি বের করতে পারছি, হেডেক হওয়া, পাম সোয়েটিং, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু দেখা যায় প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে, রাইট? তো এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাম, প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাক দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাংজাইটি অ্যাটাককে অনেকে প্যানিক অ্যাটাক হিসাবে কিন্তু কনসিডার করে, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য থিং। দের ইজ আ ভেরি থিন লাইন ইন বিটুইন দিস টু। বেসিক্যালি প্যানিক অ্যাটাক যখন হয় সেই সময় পেশেন্টরা জেনারেলি এখন কি হচ্ছে, এখন আমার মনে হচ্ছে শ্বাস আটকে যাচ্ছে, এখনই আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাকের মতো কন্ডিশন, আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এখনই আমার মনে হচ্ছে যে আমার হয়তো ডেথ হয়ে যাবে, তারা এখনই ফোকাস করে, ঠিক আছে? কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকের ক্ষেত্রে কি হয় যে এটা কিন্তু সাডেন হয় না, যেটা প্যানিক অ্যাটাকে কিন্তু ইটস অ্যাবসলিউটলি সাডেন। কারোর ক্ষেত্রে একবার হয়, দুবার হয়, কারোর ক্ষেত্রে বারবার বারবার হতে থাকে পেশেন্টের মধ্যে, যেটা দেখা গেছে। কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকের ক্ষেত্রে এটা কিন্তু ধীরে ধীরে শুরু হয় এবং লং টাইম ধরে চলে এবং পেশেন্টদের যে সমস্ত ওয়ারিজগুলো দেখা যায় সেই ওয়ারিজগুলো জেনারেলি তাদের পাস্ট রিলেটেড থাকে বা ফিউচার রিলেটেড থাকে। তারা কিন্তু প্রেজেন্ট রিলেটেড ওয়ারি যেটা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকে দেখা যায় না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তো এই ধরনের প্যানিক অ্যাটাক রিলেটেড যে সমস্ত আমি সিমটমসগুলো বললাম সেগুলোতে যদি আপনারা অ্যাফেক্টেড অলরেডি বা আপনার আশেপাশে কাউকে দেখছেন যে এর মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে সাফার করছে, তাহলে ইমিডিয়েট বেসিসে নিয়ারেস্ট কোনো ডক্টরের কাছে যান, গেট ইট চেকড কি কেন এই সমস্যাটা হচ্ছে, কোনো বায়োলজিক্যাল রিজন আছে কিনা, ডিফারেন্ট বায়োলজিক্যাল প্যারামিটার যেগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, সত্যি সেটা হার্ট রিলেটেড কোনো সমস্যা হ্যাঁ কি না, সেই সমস্ত প্যারামিটারগুলো চেক করার পরেও যদি ডক্টর বলেন যে না, বায়োলজিক্যাল প্যারামিটার্স সম্পূর্ণ ঠিক আছে, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি প্যানিক অ্যাটাক। আমি এরকম বহু পেশেন্ট পেয়েছি যারা পুরো রিপোর্টস নিয়ে আমার কাছে এসেছে এবং বলেছে ম্যাম, আমার সমস্ত বায়োলজিক্যাল প্যারামিটার্স ইসিজি থেকে শুরু করে সবকিছু আমার করানো হয়েছে, বিপি চেক করা, এভরিথিং হ্যাজ বিন ডান, কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার এরকম কিন্তু কন্টিনিউয়াসলি আমার এরকম ফিল হচ্ছে যে আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এবার আমি কি কি করব। অলরাইট, সো এই প্যানিক অ্যাটাকের সিমটমস নিয়ে আমরা ডিসকাস করলাম এবং আমি এটাও বললাম যে আপনারা কোনো লোকাল ডক্টরের কাছ থেকে এটাকে চেক করিয়ে নেবেন। তারপরেও যদি দেখেন যে না, বায়োলজিক্যাল কোনো সিমটমস নেই, ডেফিনেটলি ইটস প্যানিক অ্যাটাক এবং সেখানে আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস ইস্যু। ওকে, সো কিছু ভীষণ এফেক্টিভ কিছু ওয়ে আউট আমি এখন আপনাদেরকে বলবো, যেটা আপনারা ঘরে বসেই ইমপ্লিমেন্ট করতে পারেন অ্যান্ড ইউ ক্যান গেট রিড অফ প্যানিক অ্যাটাক ফর শিওর। ফার্স্ট, আপনারা যখন নর্মাল সিচুয়েশনে বা নর্মাল মেন্টাল স্টেটে যখন থাকবেন তখন এই পারসেপশনটা আপনারা ডেভেলপ করবেন বা কন্টিনিউয়াসলি এই মেসেজটা নিজেকে দেবেন যে প্যানিক অ্যাটাক দিস ইজ টেম্পোরারি, দিস ইজ নট এ পার্মানেন্ট থিং। এবং আপনাদের যেটা বারবার মনে হয় না যে আমার ডেথ হয়ে যাবে, আমার ফিজিক্যাল কোনো ড্যামেজ হয়ে যাবে, অ্যাকচুয়ালি দ্যার ইজ নাথিং গোয়িং টু হ্যাপেন টু ইউ। দিস ইজ সামথিং লাইক আপনার হয়তো জ্বর হয়েছে, 2 দিন 3 দিন 5 দিন ভুগলেন, তারপরে সেই জ্বর থেকে আমরা ঠিকও হয়ে যাই, রাইট?
বা হয়তো আমাদের স্টমাক আপসেট হয়েছে, সেই স্টমাক আপসেট থেকেও উই টেক মেডিসিন, বা আমরা অনেক সময় ঘরোয়া পদ্ধতিতেও অনেক কিছু করে ডায়েটারি চেঞ্জেস করে আমরা সেই জিনিসটা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। সো এটাকেও আপনারা সেইভাবেই দেখুন, এটাকে এক্সট্রা কোনো ইম্পর্টেন্স এর মধ্যে দেবেন না প্লিজ। এই পারসেপশনটা আপনাদেরকে কিন্তু ডেভেলপ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড, এটা কেন হয়, প্যানিক অ্যাটাকটা কেন হচ্ছে সেটা একটু বুঝে নিন। সেটা হচ্ছে আমাদের ব্রেনের একটা পার্ট দ্যাট ইজ কল্ড অ্যাজ লিম্বিক সিস্টেম। ওকে, সেই লিম্বিক সিস্টেমের মধ্যে আমাদের একটা ফিয়ার সেন্টার থাকে যাকে বলা হয় অ্যামিগডেলা। ওকে, সো অ্যামিগডেলার বেসিক কাজই হচ্ছে থ্রেট বা ফিয়ারকে আইডেন্টিফাই করা। সেখানে ডিউ টু হোয়াট এভার রিজন সাডেনলি পেশেন্টের মধ্যে সেই ফিয়ার সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়, ডিউ টু এনি অফ দ্য রিজন ইট ক্যান বি। ওকে, কিন্তু যেখানে হয়তো অ্যাক্টিভ হওয়ার কথা না সেখানেও কিন্তু তার অ্যামিগডেলা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যামিগডেলা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে, যে অ্যাজ আই মেনশন কি অ্যামিগডেলা বেসিক্যালি থ্রেট রিকগনিশনের জন্য ইউজ করা হয়। ধরুন চারদিকে কোনো থ্রেট নেই, বাট ডিউ টু ইন্টারনাল স্টোরি বা ইন্টারনাল সিস্টেম, কোনো সাবকনশিয়াস মাইন্ডে কোনো ট্রিগার হওয়ার কারণে অ্যামিগডেলা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যামিগডেলা অ্যাক্টিভ হওয়ার জন্য অ্যাড্রিনালিনের যে রাশ সেটা বেড়ে গেল। অ্যাড্রিনালিনের যে মাত্রা সেটা আমাদের বডিতে বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার ফলে কি হবে, অ্যাড্রিনালিন বাড়ার পরে অফকোর্স দিস দ্য স্ট্রেস হরমোন, আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে, এবং বাকি যে বায়োলজিক্যাল চেঞ্জেসগুলো যেগুলো বললাম সেগুলো সবকিছু হচ্ছে। সো দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক হচ্ছে অ্যামিগডেলার অ্যাক্টিভেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার অ্যাড্রিনালিন রাশ বা অ্যাড্রিনালিন হরমোন সেটার মাত্রা শরীরে বেড়ে যাওয়া। দ্যাটস ইট। সো এই সত্যিটাকে আপনি দেখে নিন। এই সত্যিটাকে যখন আপনি দেখে নেবেন না, তখন আপনার অটোমেটিক্যালি কি হবে বলুন তো, যে কন্টিনিউয়াসলি আপনার একটা ওয়ারি কাজ করছে কি হবে কি হবে, এই ব্যাপারটা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন, অ্যান্ড ইউ উইল ফিল রিল্যাক্সড অ্যাবাউট ইট। সো ইউ নিড টু জাস্ট হ্যাভ এ পেশেন্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, নাথিং এলস। অ্যান্ড সেই সময় আর একটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা যে কন্টিনিউয়াসলি ব্রিথ করতে থাকি না, শর্ট ব্রিথ আমরা বেসিক্যালি করতে থাকি, সেই শর্ট ব্রিথের ফলে কি হয়, আমাদের লাংসে অক্সিজেনের যে মাত্রা সেটা বেড়ে যায়। আপনারা হয়তো ভাবছেন অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়া এটা তো ভালো জিনিস না, আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোর ব্যালেন্স মেনটেন রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, এবং এই কন্টিনিউয়াসলি এই অক্সিজেনের মাত্রাটা, এই যে শর্ট ব্রিথের ফলে কি হচ্ছে, কন্টিনিউয়াস যতটা অক্সিজেন আমাদের দরকার নেই ততটা অক্সিজেন আমরা কনজিউম করে ফেলছি। তার ফলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্সটা সেটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই সময় আপনারা একটা ভীষণ সিম্পল টেকনিক আপনাদের দেখাচ্ছি যেটা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে মুখের উপরে একটা পেপার নিয়ে নিতে পারেন। ওকে, বা নর্মালি আমাদের হাত যেটা আছে, হাত দিয়ে মুখ এইভাবে আপনারা ঢেকে নিলেন, ঢেকে নিয়ে আরামসে শ্বাস নিন। যে শ্বাসটা আপনি ছাড়বেন সেই শ্বাসটাকেই আপনি ইনহেল করুন। যাতে কি হচ্ছে, বেসিক্যালি আপনি যেটা এক্সেল করছেন CO2 কার্বন ডাইঅক্সাইড, এবং সেই কার্বন ডাইঅক্সাইডটাকেই আপনি কিন্তু আবার ইনহেল করছেন, যাতে আপনার লাংসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্সটা মেনটেন হয়। দিস ইজ এ ভেরি এফেক্টিভ টেকনিক, প্লিজ করে দেখুন। ওকে, আর একটা এফেক্টিভ টেকনিক সেটা হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং। আপনারা হয়তো অনেকেই শুনেছেন এর ব্যাপারে। বেসিক্যালি আমরা যখন স্ট্রেসফুল থাকি তখন কন্টিনিউয়াসলি আমরা কিন্তু আমাদের ছাতি দিয়ে আমরা শ্বাস নিতে থাকি, মানে ছাতি আমাদের আগে কিন্তু ফোলে, রাইট? কিন্তু যখন আমরা রিল্যাক্সড থাকি, পিসফুল থাকি, কাম থাকি, সেই সময় আমরা কিন্তু পেট দিয়ে শ্বাস নিই। এটাকেই কিন্তু ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং বলা হয়। বেসিক্যালি কি করবেন, একটা হাত আপনাদের ছাতির উপরে বা চেস্টের উপরে, আর একটা হাত আপনাদের নাভির উপরে রাখবেন, এবং ডিপ ব্রেথ ইন ব্রেথ আউট, এবং যখন ব্রেথ ইন করবেন তখন এটা দেখবেন আপনার পেট যেন আগে ফুলে, তারপরে আপনার ছাতি ফোলে বা চেস্ট ফোলে,
অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে ইমিডিয়েট বেসিসে আপনাকে কাম রাখবে, আপনাকে পিসফুল করবে। অলরাইট, লাস্ট বাট ভেরি ভেরি এফেক্টিভ ওয়ান, দ্যাট ইজ 3-3-3 টেকনিক। তাহলে এই 3-3-3 টেকনিকটা কি? বেসিক্যালি যখন আপনার প্যানিক অ্যাটাকটা হবে, আপনি আপনার চারপাশে না যে কোনো 3টে জিনিস আপনি লোকেট করুন। সেটা আপনার ফার্নিচার হতে পারে, সেটা আপনার ফ্যান হতে পারে, সেটা পর্দা হতে পারে, সেটা আপনার কোনো গ্যাজেট হতে পারে, এনিথিং। 3টে অবজেক্ট কে আপনি আইডেন্টিফাই করুন। তার সাথে সাথে আমাদের চারপাশে অনেক রকমের সাউন্ড হতে পারে, থাকে, রাইট? কারোর কথা বলার সাউন্ড হতে পারে, সেটা হয়তো কারো কোনো গাড়ির আওয়াজ হতে পারে, বা ফ্যান চলছে বা এসি চলছে, এরকম কোনো আওয়াজ হতে পারে। সেই 3টে আওয়াজকে আপনি আইডেন্টিফাই করুন। অ্যান্ড লাস্টলি আপনার বডির 3টে পার্টকে, এনি অফ দ্য 3 অফ ইউর বডি পার্ট, সেটা হেড হতে পারে, হ্যান্ড হতে পারে, লেগ হতে পারে, সেটাকে মুভ করুন। হেড যদি মুভ করেন হয়তো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হেড মুভ করলেন। হ্যান্ড নর্মাল স্ট্রেচিং করুন, অ্যান্ড মানে মোটামুটি 10 কাউন্টস পর্যন্ত নর্মাল স্ট্রেচিং হ্যান্ড দিয়ে করুন। পায়ের মুভমেন্ট করুন, পা স্ট্রেচ করুন ফর 10 টাইমস আগেইন। এই 3-3-3 3টে অবজেক্ট লোকেট করা, 3টে সাউন্ডকে লোকেট করা, 3টে বডি পার্টকে অ্যাক্টিভেট করা বা স্ট্রেচ করা, এই 3-3 টেকনিকটা আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, আপনি দেখবেন সাথে সাথে কিন্তু আপনি আপনার রিয়েল লাইফে বা বাস্তবে আপনি কিন্তু ফিরে আসছেন। ওকে, যেটা আপনাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করবে, যেটা আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। অলরাইট, সো আজকে এই পর্যন্তই। আমি ডিটেলসে আপনাদের চেষ্টা করলাম যতটা আপনাদের সুবিধা হয়, যেটা আপনারা বাড়িতে বসে করতে পারেন, সেই সমস্ত জিনিসগুলো মেনশন করার। প্লিজ স্টার্ট ডুইং দ্যাট, অ্যান্ড কমেন্টে আমাকে জানান যে আপনারা আদৌ এগুলো ইমপ্লিমেন্ট করছেন কিনা, বা যদি করেন তাহলে কিভাবে আপনারা বেনিফিটেড হচ্ছেন। অ্যান্ড ইট উইল ডেফিনেটলি গিভ মি দ্য ইন্সপিরেশন কি আপনারা সেগুলো ফলো করছেন এটা জেনে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।